নমস্কার। যারা সমগ্র শিক্ষায় কর্মরত আছেন, শিক্ষাকর্মী বা কর্মচারী যারা আছেন, অশিক্ষক কর্মচারী যারা আছেন, তাদের জন্য রাজ্য সরকারের সর্বশেষ ঘোষণা এবং এই ইতিমধ্যে বিষয়টি যখন জানাজানি হয়েছে, তারা তাদের তরফে সাংবাদিক সম্মেলন করে সরকারকে অভিনন্দন জানিয়েছেন। আজ মূলত জ্যাকসন গেট উজ্জয়ন্ত মার্কেট স্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন কার্যালয়ে কর্মচারী নেতা সমর রায়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই ফেডারেশনের অন্তর্ভুক্ত সংগঠনের তরফে আজকে সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়। সেই সঙ্গে সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। কি বিষয়বস্তু, কি কারণে অভিনন্দন জানানো, সবকটি বিষয় ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। সরকারের কাছে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে এবং তার নিরিখে কথাগুলো বলা। আপনাদের প্রত্যেককে নিয়ে যখন আমরা প্রতিদিন আলোচনা করি, কোনো না কোনো বিষয় একটু উত্থাপন করে আমরা মতামত জানতে চাই। আজ আমরা সেদিক থেকে বলছি, এই সব কর্মীদের যারা প্রতিশ্রুতি দিয়েছিল নিয়মিতকরণের, আপাতত সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। আমরা সেদিক থেকে বলছি, নিয়মিতকরণের প্রতিশ্রুতি জুমলা, তার পাশাপাশি সমগ্র শিক্ষাকে উচ্ছ্বাস না হতাশা, কারণ তাদের মূল দাবি এখনো পূরণ হয়নি। আমরা সাংবাদিক সম্মেলন থেকে কিছু অংশ আমরা শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো, আপনারা প্রত্যেকে মতামত দেবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। তার পাশাপাশি আপনারা কি মনে করছেন, সত্যি সত্যি এই সময়ের মধ্যে সরকারের যে ঘোষণা তা নিয়ে কি যারা আছেন, শিক্ষক কর্মচারী যারা আছেন, সকলে সন্তুষ্ট, সকলে আশাবাদী? যেহেতু বর্তমান সময়ে খুব চর্চিত বিষয় অষ্টম বেতন কমিশন, চর্চিত বিষয় আসছে বছর থেকে লাগু হবে ষোড়শ অর্থ কমিশন, পঞ্চদশ অর্থ কমিশনের সর্বশেষ বাজেট অধিবেশন আগামী 21 মার্চ শুরু হচ্ছে। সেদিক থেকে রাজ্যে শিক্ষক কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা, সব বিষয়ে যেন আজ চর্চিত বিষয়। আমরা কথা শুনি সাংবাদিক সম্মেলনে সমগ্র শিক্ষায় সরকারের সর্বশেষ ঘোষণার প্রেক্ষিতে কি বলা হচ্ছে। আপনারা জানেন, আমরা সৌর শর্ত কমিশনে গঠন করা হয়েছে, এটা আপনারা জানেন, এবং সৌর শর্ত কমিশনের লোক এসেছিল। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের শিক্ষক কর্মচারী এবং পেনশনারদের যাতে কমিটেড করা হয়, আমাদের যে পাওনা দেওনা, আপনারা জানেন আমাদের বকেয়া এখন 23% রয়েছে দিয়ে, তাছাড়া অন্যান্য ভাতা দিয়েও আছে। সেই ব্যাপারে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি, যাতে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত তথ্য দিয়ে আমরা তুলে ধরেছি। পরবর্তী সময়ে ওনার নির্দেশে আমরা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। গত 12 তারিখে আমরা অর্থমন্ত্রীকে বিস্তারিতভাবে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী এবং পেনশনারদের যে আর্থিক যে অবস্থাগুলি সেগুলি তুলে ধরেছি, এবং আমরা বলেছি যাতে 2025-এর অক্টোবরের আগে আমাদের যে বকেয়া আছে এবং দিয়ে এবং অন্য ভাতা দিই, সেগুলো যদি আমাদের কমিটেড করা হয়, তাহলে অর্থ কমিশন থেকে টাকা অতি সহজেই মঞ্জুরি পাওয়া যাবে। সেই বিষয়টা উনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং উনি বিস্তারিতভাবে আমাদের কথাগুলি শুনে উনি বলেছেন সেটা আমরা উচ্চ পর্যায়ে আলোচনা করব, এবং যাতে সেটা করা হয় এবং ধাপে ধাপে আমাদের যে ডিএ যে বকেয়া রয়েছে সেটাও কমিয়ে আনার একটা প্রচেষ্টা উনি গ্রহণ করবেন। এবারে বাজেট মানে কতটা আপনাদের জন্য? আমরা খুব আশাবাদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা একটি বিষয় সেখানে জানতে পেরেছেন বা শুনেছেন, যে প্রেক্ষাপটে রাজ্যে শিক্ষক কর্মচারীদের নিয়ে কথা, সেখানে সরকারি কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কথা বলুন, লাইভে আছেন। হ্যালো, হ্যাঁ, আমি হ্যাঁ বলুন। বলছি যে না, হ্যাঁ, আপনাদের যে মিডিয়া দেখাচ্ছেন কিছুদিন পরে দেখবেন পদ্ধতিতে মহান অন্যদিকে চলে গেছে আবেগ ভালোবাসা দিয়ে, তারপর দেখবেন মার্ক্সবাদী সিপিআইএম তারা দেখবেন ভালো একটা ভোট পাবে। তারপর হলো ইন্টেলিজেন্স, ওই যে ভোটে টাকার
যদি বুথ কৌশলী যদি মনে করুন যে বুথ 2 নম্বরে করে, তাহলে দেখবেন এই ভারতের ত্রিপুরা ভারতের জনতা পার্টি, তারপরে যে তার নাম কি প্রতিনিধির বন্ধে তারা একজন আছে দেখবেন আবার সব মানে এমন দেখবেন সমতল পাহাড়ে যেমন ত্রিপুরা রাজ্যের লোক, হ্যাঁ অনেক কিছু আছে আপনার মিডিয়াতে দেখছি, কিন্তু দেখবেন উল্লাস করবে মহিলা, বিশেষ করে মহিলা আছে, হ্যাঁ মহিলা মেয়ে দেখবেন কিছু আছে আপনাদের মিডিয়া চলে দেখবেন, মানে এগুলো লাভ মারা দরকার, হ্যাঁ তাহলে আর লোক নিয়ে আমাদের মিডিয়া চলছে, এগুলোকে পুটকি লাভ। ধন্যবাদ। আজ যখন সাংবাদিক সম্মেলনে তারা মিলিত হয়েছেন, যে বিষয়টা তারা উত্থাপন করেছেন, ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করেছি। সমগ্র শিক্ষা হতাশা উচ্ছ্বাস, আমরা প্রশ্ন উত্থাপন করেছি, আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। মূলত রাজ্যের সমগ্র শিক্ষা কর্মরত যারা কর্মচারী আছেন তাদের 2018 আরোপি মোতাবেক বেতন প্রদানের সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে, তাকে অভিনন্দন জানানো হয়। রাজ্যে সমগ্র শিক্ষার অধীনে থাকা বিআরসিএস বা ইউআরসিএস, সিআরসি অশিক্ষক কর্মী এবং রিসোর্স পার্সন যারা আছেন কর্মরত কর্মচারী, তাদেরকে বর্তমান বেতন কাঠামো ত্রিপুরা রাজ্য সরকারের যে সিভিল সার্ভিসেস সংশোধিত বেতন বিধিমালা অর্থাৎ আরোপি 2018 মোতাবেক গত 1 এপ্রিল 2024 থেকে সংশোধিত করার রাজ্য সরকারের সিদ্ধান্তকে আজ তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন। নমস্কার, কে বলছেন? আমি বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আপনারা সাংবাদিক সম্মেলনে আমরা দেখলাম সমর রায় যে আলোচনা করলো কর্মচারীর নেতা, আসলে আমরা দেখছি আগে বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকতে কর্মচারীদের জন্য কিস্টে কেন চাকরি দেওয়া হয়, অনিয়মিত কর্মচারীরা কেন নিয়মিত করা হয় না, কমিশন কেন গঠন করা হয় না, ডিএ কেন দেয় না, ডিএ নিয়ে বিভিন্ন আন্দোলন করতো, সপ্তম বেতন কমিশন নিয়ে আন্দোলন করতো। আমরা দেখলাম যখন বিজেপি সরকার হইল তৈরি আসলে কর্মচারীর নেতা না হইয়া বিজেপি সরকারের দালাল হয়ে গেল। কর্মচারী নেতা বলতে আমরা ঘৃণা এখন বিজেপির দালাল হয়ে করে, কারণ এখন তো সপ্তম বেতন কমিশন যে মানুষ পাইল না তার কোন সপ্তম বেতন কমিশন তা নিয়ে তিনের মুখে একটা কথা বলা হয় না, যে দিয়ে আজকে দিয়ে থানা আছে সেই দিয়ে নিয়ে তিনি কোন কথা বলে না, কেন ফিস্টে চাকরি দেওয়া হয় তা নিয়ে কোনো কথা বলে না, তাই নিয়ে কর্মচারী নেতা বলতে ঘৃণা কেন আমাদের হইতো না। তাই তো আসলে কর্মচারীর নেতা না, কর্মচারীর নেতার নাম দিয়া দোয়াইয়া খাইয়া তাই হইতে বিজেপির দালাল। এতটুকু জানিয়ে প্রতি আমাদের আলোচনা আপনাদের মাধ্যমে জানিয়ে আমরা সতর্ক করতে চাই, আমাদের কর্মচারী সংগঠনের নেতা হোক কিন্তু সরকারের দালাল হইও না, যে কোনো সরকার এসব। এতটুকুই কথা। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। তিনি বলেছেন যে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার দিকে আপনাদের নজর থাকবে। আমি সংক্ষিপ্তভাবে শুধু সেই কথাটি আপনাদের বললাম। দাবি তো অনেক কিছু হয়েছে, কিন্তু আপনারা জানেন আমাদের আর্থিক যে অবস্থা সেটাও সংকুলন সেভাবে নেই, কিন্তু এই রাজ্যও ছোট। নমস্কার, কে বলছেন? আমরা আগেও লক্ষ্য করেছেন এই রাজ্যের বেতন কাঠামো। হ্যাঁ, ধন্যবাদ আজকে এমন একটা অনুষ্ঠান করবার জন্য। প্রথমত আপনারা অনুষ্ঠানটার নাম দিয়েছেন সমগ্র শিক্ষা হতাশা উচ্ছ্বাস। আমি বলবো সমগ্র শিক্ষায় না শুধু সমস্ত অনিয়মিত কর্মচারীদের ক্ষেত্রে উচ্ছ্বাস নয়, এটা হতাশা। কারণ আগে যখন এই সর্বশিক্ষা প্রকল্পে যারা নিয়োজিত হয়েছিলেন মনে রাখা উচিত যে আগে তারা প্রথম দিকে একটু কম বেতন মজুরি পেলেও শেষ দিকে কিন্তু
ওরা একজন স্থায়ী কর্মচারীর মতো সমস্ত রকমের সুযোগ সুবিধা পেতেন। কিন্তু কালক্রমে যখন 2017 সাল হলো, এই সর্বশিক্ষা সংগঠনের নেতা বাস্তব দেববর্মা, সজল দেবরা সরকার সেখানে নিয়মিতকরণের জন্য একটা আদালতে মামলা করে। পরবর্তী সময়ে তারা এই মামলা করতে করতে কোনো রায় তো বের হয়নি, বরঞ্চ সরকার আমাদেরকে তখন সময়ে সময়ে এই বেসিক পে, গ্রেড পে, ডিএ, এমএ, সিএ, হাউস রেন্ট, এরকম যা যা সরকারি সুযোগ সুবিধাগুলি দিত আমরা সব সুযোগ সুবিধাগুলি পেতাম। কিন্তু পরবর্তী সময়ে 2017 সালে যখন ওরিয়েন্ট চমুতে আমরণ অনশন হয়, সেখানে সবাই নিয়মিতকরণের জন্য আন্দোলন করেছিল, ভেবেছিল যে সরকার পরিবর্তন হয়ে তলপাল্টাই করলে পরে একটা সরকার যদি আসে তাহলে পরে এখানে সমগ্র শিক্ষা তৎকালীন সময় সর্বশিক্ষা প্রকল্প সহ সব অনিয়মিত কর্মচারীরা রেগুলার বিনিয়মিতকরণ হলে একটা স্থায়ী কর্মচারীর মতো সমস্ত সুযোগ সুবিধা পাবে। কিন্তু যত দিন গেল তত দেখা গেল যে কালক্রমে দিন যায়, মাস যায়, সর্বশিক্ষা শিক্ষকদের আর কোনো বেতন ভাতা কিছু বৃদ্ধি হয় না, যে জায়গাতেই ছিল সেই জায়গাতেই পড়ে রয়েছে। তারপর দীর্ঘদিন পরে কোর্ট যখন রায় দিল, তখন একটা প্রজেক্টের নামে সেখানে আপনার কি বলে এই শুধুমাত্র বেসিক পে আর ইনক্রিমেন্টের নামে বার্ষিক 3% ইনক্রিমেন্টের নামে 1000 টাকা করে বেতন বাড়িয়ে 6-7 বছর সেখানে বন্ধ রেখে তারপরে অল্প সামান্য বেতন বাড়িয়ে বছরে 1000 টাকা 750 টাকার মতো বেতন বাড়িয়ে দিয়ে বলা হলো যে রেগুলার করা হয়েছে। তারপর কোর্টে সেখানে মামলা হলো, আবার সেখানে বললো ট্যাট লাগবে, কিন্তু কোথাও কোথাও বলেনি ট্যাট লাগবে, কিন্তু সরকার সেখানে ট্যাটের অজুহাত দিয়ে সেখানে ডিলে করতে থাকে। তো এখন পর্যন্ত মামলা চলছে। অন্যান্য শিক্ষক কর্মচারী সবাই যারা আছেন, তৎকালীন সময়ে সমর বাবুরাও আন্দোলন করেছিলেন। ওরিয়েন্ট চমুতে যখন অনশন হয় তখন সেখানে সুনীল দেওধর, বিপ্লব দেব, টিঙ্কু রায়, রতনলাল নাথা তখন সেখানে গিয়ে বলেছিলেন যে তারা আসলে পরে 3 মাসে রেগুলার করবে। এগুলি পত্র পত্রিকা আপনাদের চ্যানেলের মাধ্যমে সবটা জানে রাজ্যের মানুষ। কিন্তু বাস্তবে দেখা গেল 2018 সালের পরে 2019 সালে যখন অনশন মঞ্চের বর্ষপূর্তি পালন করা হয়, তখন দেখা গেল যে সেই বর্ষপূর্তি অনুষ্ঠানের মধ্যে রতন বাবুরা বলেছিলেন যে ওনার সঙ্গে ক্যাবিনেটের সঙ্গে যোগাযোগ করলেই হয়ে যাবে, 100 দিনের সময় দিয়েছিলেন। কিন্তু সমস্ত কিছু যে ভাবতা সেগুলি আমরা বুঝতে পারলেও একাংশ সর্বশিক্ষা শিক্ষকরা এখনো বুঝতে পারেন। তো আমি বলবো যে এইভাবে অন্যদের সক্রিয় আমাদেরকে সেখানে সর্বশিক্ষা শিক্ষকদের বঞ্চিত করে সরকার যেভাবে চলছে, এইভাবে একটা সরকার টিকে থাকতে পারে না। এটা সরকারের জনসমর্থন বাড়ছে না, বরং হ্রাস পাচ্ছে। এখন আমরা দেখলাম আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সম্পর রায়রা বলছেন, কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য সেখানে যেমন জোরালোভাবে কথা বলা দরকার ছিল সরকারের সঙ্গে, সেভাবে কেউ বলছে না। মুখ্যমন্ত্রীও নিশ্চুপ, ওনার সঙ্গে পর্যন্ত দেখা করে একটা যে গণতান্ত্রিক ভাবে আলাপ আলোচনা, সে আলাপ আলোচনা পর্যন্ত করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, মন্ত্রিসভার কোনো সদস্যের মুখে, কোনো কর্মচারী নেতার মুখে সেখানে কোনো রূপ সারা শব্দ নেই। তো আমরা চাইছি কালকে বাদে পরশুদিন সেখানে বিধানসভা অধিবেশন হবে। এই বিধানসভা অধিবেশন সামনে সেখানে 16 অর্থ কমিশনে এসেছে, সেখানে সেই কমিশন গঠন করা হবে। এই সুযোগে আমাদেরকে সেখানে এই রাজ্যের বেতন কাঠামো সব উচ্চতর বেতন কাঠামো দেওয়া হয়েছিল, সেটাকে সামনে রেখে যাতে আগামী দিনে অন্তত মুখ্যমন্ত্রী, আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী মানিক সাহার উপরে নমস্কার, কে বলছেন? কথা বলুন। আমি গতকাল একটা সিটি হসপিটালে দেখলাম, শোনা যাচ্ছে? বলছিলাম সিটি হসপিটালে একটা লাইভ ভিডিও দেখলাম যে আইসিইউতে নাকি খালি নেই। তাহলে আইসিইউতে খালি নেই, মানে লাইভ ভিডিও করে দেখা যাচ্ছে মানুষকে যে ডাক্তার নাই, তমুক নাই, অমুক নাই। আমি এটা করতে চাইছি যে সিটি হসপিটালটার যাতে মানুষের পরিণত যাতে আনা হোক। আর মানুষকে বলবো, জনগণকে বলবো, এইসব প্রশাসন কোনো লাভ হবে না। হ্যাঁ, যতটুকু পাবলিকে ঠিক করতে হবে, প্রশাসন দিয়ে হবে না। পাবলিকের মার কেওড়া তোলার পাত।
হয়ে গেলে মাস প্রদর্শন সহজ হবে। হ্যাঁ, মানুষের বিডি হসপিটালে যায়, সে চিকিৎসা পরিষেবা থেকে মারার জন্য, তারা কি বলছেন মরার জন্য এগুলো চিকিৎসা পরিষেবা, তার লাভ মার হয়ে গেল মাস প্রদর্শন হবে। হ্যাঁ, ডিবি হসপিটালকে আমি সাধারণ মানুষকে বলবো যাতে সবাই এককভাবে লড়ে ডিবি হসপিটালে যাইয়া তাদেরকে জানলা দিয়ে সাহায্য করা হয়। তারা মানুষকে, ত্রিপুরার মানুষকে তো মেরে ফেলবে তারা। হ্যাঁ, এগুলো কি দেশে কি ফাইজলামি পাইছে নাকি? ফাইজলামি চলছে না। হ্যাঁ, ডিবি হসপিটাল মতো থাকতে হবে, নাহলে ভয়ঙ্কর পরিণতি হইল কিন্তু সাধারণ মানুষের। মানুষ মারা গেলে ডাক্তার কবিও দিতে লাগবে। হ্যাঁ, এটা আগামী দিন ভয়ঙ্কর পরিণতি দিতে বুঝে চলতেছে। তার উপরে যাতে মানুষের, রাজ্যের শিক্ষক কর্মচারী পেনশনারদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলি যাতে বাস্তবায়ন করতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি একজন পিউসি কর্মচারী আর কি। হ্যাঁ, বলুন। সমস্যা হলো স্যার, দেখুন আমাদের রিটায়ার্ডের পরে হ্যাঁ গ্র্যাজুয়েটি লিস্ট স্যালারি কেস করে নিতে হয়। আর বিভিন্ন দপ্তরে আপনার বিভিন্ন কর্পোরেশনে একরকম নিয়ম হয়ে দিচ্ছে আর কি। কেউ লিস্ট স্যালারি গ্র্যাজুয়েটি পাইতেছে, আর কেউ ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার এটা কি। তার জন্য আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করে হইতেছে আর কি, যাতে সবের ক্ষেত্রে যাতে এক সমান ভাবে এটা করে দেয় আর কি। আমি আমাদের এখানে এরকম অনেক কিছু আজকে আমাদের 4 বছর ধরে রিটায়ারে গেছে। হ্যাঁ, 4 বছর ধরে রিটায়ার যাওয়ার ইউসি সেক্টরের পেনশন তো স্যার আপনারা জানেন পেনশনটা কত স্যার, 3,000 3,500 একটা 70-80,000 টাকা বেতন গেলে পরে আপনাদের সে যদি 3,000 4,000 টাকা পেনশন পেয়ে চলতে পারে না স্যার, এটা কোনো সময় এরপর লিস্ট স্যালারি গ্র্যাজুয়েটি নিয়ে আসিরা একটা মানে এটা এরকম না। কিন্তু অথচ বিভিন্ন কর্পোরেশনে হ্যাঁ এটা দেওয়া হয়, লিস্ট স্যালারিও দেওয়া হয়, গ্র্যাজুয়েটিও দেওয়া হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা কেস করে নিতে হয় আর কি। কিন্তু অথচ হাইকোর্টের একটা রায়ের পরে কিছু 2জন এমপ্লয় গেছিল আর কি, হেনারি দাস, গৌরাঙ্গ অধিকারী, তারপরে আপনার নিউতি শাহ, 3 জনের লিস্ট স্যালারি দেওয়া হয়েছে, গ্র্যাজুয়েটিও দেওয়া হয়েছে। তখন এটা করতেছে এটা ভুল হয়েছে। হ্যাঁ, এরকম কি হয়নি স্যার, তার কারণে তাদের নিয়ে একটু গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি স্যার, আপনার অনুরোধ করছি আপনারা একটু এটা গভর্নমেন্টের গোচরে নেবেন আর কি স্যার। ঠিক আছে স্যার, রাখি দূরে আমার কথা। নমস্কার স্যার। আমাদের 10 দফা দাবি ছিল, সেগুলি আমরা বলেছিলাম যে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী এবং পেনশনারদের যে বকেয়া দিয়েছিল সেগুলি যাতে সমতায় আনা যায়, এবং যাতে আমাদের ডিএর ব্যবধানটা 2025-এর অক্টোবর আগে যাতে সেখানে সমাপ্ত করা যায় সেদিকে যাতে নজর থাকে, এবং ভাতাদির ক্ষেত্রেও যাতে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সকলের যাতে একটা নজর থাকে। তাছাড়া আপনারা জানেন একটা বড় সংখ্যা অনিয়মিত কর্মচারী যারা ফাইন্যান্সের অ্যাপ্রুভেল রয়েছে তাদের নিয়মিত করার ক্ষেত্রে আমাদের একটা দাবি ছিল, এবং সেই দাবিগুলিও তিনি বাস্তবায়ন করার ক্ষেত্রে উনি আমাদের অত্যন্ত আশ্বস্ত করেছেন। এবং তাও আপনারা জানেন বিভিন্নভাবে এই রাজ্যের বিভিন্ন দপ্তরে যে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে সেগুলি ফিল আপ করার ক্ষেত্রে যাতে আমাদের রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্য সরকার সহউদ্যোগী গ্রহণ করে সে বিষয়টা আমরা তুলে ধরেছি। উনি বলেছেন ধাপে ধাপে কমিয়ে আনবে, আপনারা নিশ্চিত থাকেন আমরা অন্তত অর্থ কমিশন থেকে যাতে মঞ্জুরি পেতে আমাদের কোনো অসুবিধা না হয় আমরা সেদিকে লক্ষ্য রয়েছে। আমরা আশাবাদী ওনার সঙ্গে কথা বলে যে আমার মনে হয় এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা আর্থিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে অনিয়মিত কর্মচারীদের না। অনিয়মিত কর্মচারীর প্রেক্ষাপটটা হচ্ছে আপনারা জানেন আমাদের এই রাজ্যে অনেকটা অনিয়মিত কর্মচারী অনেক ডিপার্টমেন্টে রয়েছে, এবং বিশেষ করে আমাদের কৃষি দপ্তরেও অনেকটা অনিয়মিত কর্মচারী রয়েছে, পূর্ত দপ্তর রয়েছে, কিন্তু তাদের নিয়মিত করার বিষয়টা আপনারা জানেন অনেক ক্ষেত্রে আমরা কৃষি দপ্তর হোক, পিডব্লিউডি হোক, বিভিন্ন দপ্তরে ফিনান্সের অ্যাপ্রুভেল ছাড়া
মুখে মুখে অনেক চাকরি হয়েছে, সেগুলিকে যাতে নিয়মিত করার ক্ষেত্রে সরকারের কিছু না কিছু একটা অসুবিধার সৃষ্টি হবে। তো সেই ব্যাপারটা আমরা বলেছি যে তারাও তো অনেকদিন ধরে কাজ করছে, তারাও একটা আশাবাদী যে সরকার একটা স্বীকৃতি তাদের দেব। এই ব্যাপারে সরকার বলছে যে আমরা অচিরেই একটা উচ্চ পর্যায়ে একটা কমিটি গঠন করব এবং তাদের ব্যাপারগুলি যাতে সমাধান করা যায় সেই ব্যাপারে আমরা প্রচেষ্টা নেব। আপনাদের যে দাবি অষ্টম বেতন কমিশন গঠন করা, এই ব্যাপারে কি মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, বলেছি। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা যেটা আমি আগেই বললাম যে অন্তত পক্ষে দেখেও সামনের দিকে আপনাদের দেখার অনেক রয়েছে। আমরা অন্তত পক্ষে এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের আর্থিক ক্ষতিগ্রস্ত হতে দেব না। আমরা ধাপে ধাপে সমস্ত কিছু কমিয়ে আনবো, কারণ আপনারা জানেন অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সরকার চলছে। বাজেটে হয়তো আমার মনে হয় সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ওনার কথাবার্তা হয়েছে। আমার মনে হয় সেটা এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে অনেকটা উনি চিন্তা ভাবনা করছেন এবং আমার মনে হয় লাভবানই হবে, ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করতে পারি না। দিয়ে ঘোষণা করা হয়েছে, আশাবাদী বা দিয়ে ঘোষণা হতে পারে? দিয়ে সম্ভবত, আমরা এখন বলছি না। আমাকে তো তিনি প্রথমেই বলেছেন যে যে ব্যবধানটা রয়েছে 23% মহার্ঘ ভাতা, সেটাকে ধাপে ধাপে কমিয়ে আনবো আমরা। যে জিরোর কোটায় আনার জন্য আমাদের দাবি ছিল। তো সেটা আমার মনে হয় যে উনি মানে জোর গলায় বলে দিয়েছেন যে এই রাজ্যের শিক্ষক কর্মচারী যাতে ক্ষতিগ্রস্ত না আর্থিকভাবে, সে ব্যাপারে আমাদের লক্ষ্য আছে। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপগুলি লক্ষ্য করেছেন। আমাদের রাজ্যের যেমন আয়ুষ্মান ভারত আপনারা জানেন, আমাদের মুখ্যমন্ত্রী আলাদাভাবে মুখ্যমন্ত্রীর নিজস্ব আরোগ্য যোজনা উনি স্কিম চালু করেছেন 5 লক্ষ টাকা। এবং যারা কর্মচারী রয়েছেন তারা যদি মেডিকেল অ্যালাউন্স, উনি নিচে বলেছেন 500 টাকা দিয়ে সারেন্ডার করে, তারাও 5 লক্ষ টাকার সুযোগ পাবেন চিকিৎসার ক্ষেত্রে, কোনো বাধা নেই। তাহলে মুখ্যমন্ত্রী তো প্রত্যেকটি পদক্ষেপ আমাদের রাজ্যের সাধারণ মানুষের এবং শিক্ষক কর্মচারী পেনশনার সবার ক্ষেত্রে, যারা সিনিয়র সিটিজেন 70 বছর পার হয়ে গেছে তাদের ব্যাপারে আয়ুষ্মান করতে পারে। এবং আরেকটা ভালো সুযোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে, যাতে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন এই বিনা কর্মচারী হোক, তাদের বেলাও সেই। হ্যাঁ, আজকে যে বক্তৃতা করছেন নামটা আমি জানি না, কিন্তু উনি বিজেপি আওয়ার সরকারটা আওয়ার পরে উনি ইলেকশনের আগে আমাদের বাড়ি বাড়ি এসেছিলেন। কর্মচারী যারা থাকে কর্নার কমপ্লেক্সে আমরা থাকি, সরকারি কর্নার কমপ্লেক্সে। উনি কালো চশমা পড়তো তখন, এখন হয়তো সাদা চশমা পরে। উনি এসে বললো বিজেপিকে ভোট দেওয়ার জন্য কর্মচারীদের যা যা দাবি দেওয়া আছে উনি ওনার কথার মতো পূরণ করবে, কিন্তু যদি না করে তারা সরকার থেকে আবার ফেলে দেবে। কিন্তু এখন অব্দি ওনার দেখাটা যখন আজকে আপনার টিভি চ্যানেলে দেখলাম, আমার কি বলবো না, ওনাকে অন্য ধৃতরাষ্ট্রের কথা। আমার এখন বলছে ধাপে ধাপে দেবে, এই সেই বলছে। উনি ছিল কংগ্রেসের ফেডারেশনের নেতা, এখন হয়েছে বিজেপির হচ্ছে নেতা। উনি গিরগিটের মতো রং বদলাচ্ছে। উনি জানে না উনিও কর্মচারী, কর্মচারীর ব্যথাটা কি দিয়ে দেখ। উনি বলো আমাদের বলো আমাদের সঙ্গে, আমরা একদম বামপন্থী সংগঠনের কর্মচারী সঙ্গে জড়িত আছি, একসঙ্গে আন্দোলন করি, করবে না ওনারা। ওনারা এই ভদ্রলোকের পকেট, উনি বিজেপি এখন দালাল হয়ে কর্মচারী নেতা দালাল হয়ে গেছে, একদম 100% বলছি। ওনার সঙ্গে আমাকে একটু লোকসভাতে বসান আপনার ইয়েতে, আমি বলবো উনি বিজেপির কর্মচারী ইয়েতে তিনি। নমস্কার। তাদের বেলাও সেই সুযোগটা পাবেন। তাই আমাদের আপনারা প্রত্যেকটি স্কিমই আমরা লক্ষ্য করলাম যে আমাদের রাজ্যের সাধারণ মানুষের। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। মানুষের নমস্কার, কে বলছেন? দেওয়া হয়েছে বেসিকের 75% বৃদ্ধি করা হয়েছে, যা বর্তমান। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা বলতে চাই। হ্যালো, আপনি লাইভে আছেন? হ্যাঁ আমি লাইভে আছি।
কথা বলুন। হ্যাঁ, আমি বলছিলাম, হ্যালো। আপনি কথা বলুন। হ্যাঁ, আমি আহ, বলতে চাই যে আপনাদের যে কনফারেন্স খুব সুন্দর, এবং আপনারা আপনাদের সাবলীল ভাষায় আপনারা আপনাদের মুখ্যমন্ত্রীর সমস্ত বয়ানগুলি উপস্থাপন করছেন ঠিকই, কিন্তু হ্যালো স্যার, হ্যালো। আপনি কথা বলুন। হ্যাঁ, আমি হ্যালো, কথা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ, কথা বলতে চাইছি, এখন এই যে সমরবাবু বলছে, সমরবাবু তো কর্মচারীদের নেতা, উনি আবার আপনাদের মধ্যে রংপাল দিয়ে আবার ওইখানে গেছেন। উনি আছেন কি এখন লাইভে? আপনার কথা বলুন। বলছি, উনি কি লাইভে আছেন সমর রায়? উনি লাইভে নেই, অনুষ্ঠানটা লাইভ হচ্ছে। হ্যাঁ, অনুষ্ঠানটা লাইভ হচ্ছে। উনি তো রংপাল দিয়ে বড় বড় নেতা হবেন, অমুক হবেন, তমুক হবেন, সমস্ত কর্মচারীদের নিয়ে আগে শুরু সংগ্রাম সঙ্গে মিথ্যা কথা বললেন দুজুরি। এখন কর্মচারীদের বেড়া বানা, এখন বলছে আপনি থাকতে হবে। এতদিন আগে কেন তো অন্য সুরে কথা বলতো, আর এখন কেন সুর পাচ্ছি রেখে ওনার ইচ্ছে থাকে না। যা বর্তমান যা বেসিক ছিল তার 75%, নট এ ম্যাটার অফ জোর, ফিক্স ছিল, কিছুই ছিল, সেটা ফিক্সেশন হবে। এই নমস্কার, কে বলছেন? 2025-এর মার্চ থেকে সেটা এফেক্ট দেওয়া হয়েছে। বলছিলাম হ্যাঁ, বলুন। বলছিলাম এই যে আজকে আপনারা বলছেন সমগ্র শিক্ষার উচ্ছ্বাস, দামাস, আসলে এই যে সমন্বয় বাবুরা সম্মেলন করলেন, সেখানে এই সর্বশিক্ষার শিক্ষক কর্মচারী যারা আছে, যারা শিক্ষক একই সঙ্গে ওদের সঙ্গে শিক্ষকতা করছেন সমস্ত যোগ্যতা সহকারে, এবং 2 নম্বর ডিভিশন বেঞ্চের রায় তাদেরকে রেগুলার করার জন্য, এই বিষয়ে কি তারা কোনো কিছু বলছেন? এই বিষয়টা সম্পর্কে আপনারা যদি একটু বলেন বা এদেরকে জিজ্ঞেস করেন আর কি, যে 2 ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় উচ্চ আদালত যে রায় দিয়েছে সেটাকে কেন পালন না করে সুপ্রিম কোর্টে আবার দাখিল করলো। এটা থেকে এটাই বোঝা যায় এই সরকার শিক্ষক কর্মচারীদের জন্য দরদি। এটা একটু তাদেরকে প্রশ্ন করবেন। তো তাদের বেলা আজ থেকে সেটা এফেক্ট দেওয়া নমস্কার, হয়েছে। কে বলছেন? সেখানে ক্যালকুলেট কথা বলুন। নমস্কার, আপনাদের কনফারেন্সে উপস্থিত সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছেন, এখানে বিভিন্ন দিকগুলি নিয়ে শিক্ষক কর্মচারীদেরকে তো বিশেষ করে রাজ্যের সরকার, মানিক শাহ বিশেষ করে, এবং আনুষঙ্গিক বিভিন্ন নেতা মন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি এবং বিভিন্ন পরিমাণের শোষণ করে এবং প্রতারণাই করছে। এবং এখন যারা শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছে, ওনারা চাকরি দেওয়ার আগে যে কথা ছিল তাদেরকে সম্পূর্ণরূপে তাদেরকে রেগুলার পোস্টিং দেওয়া হবে। এই সাধারণ ছেলে মেয়েগুলি এত কষ্ট করে তারা টেট উত্তীর্ণ হয়ে এত কম বেতন, তাও অনেক দূরে দূরে তাদেরকে পোস্টিং দেওয়া হয়। সরকার কি করে ছাত্র শিক্ষকের শিক্ষিকাদের কি করে তিনি যদি নিজের বা বিবেক বুদ্ধিতে যে ছাত্রছাত্রী যারা শিক্ষকতা করছেন তাদেরকে যদি আমাদের পোস্টিং দেয়, তাও গল্প। আর তাছাড়া এই যে আমাদের দেশকে
কিছু মন্ত্রী আছেন নামের মন্ত্রী, তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা তোমাকে আপনারা বুঝে নেই। বর্তমানে আমি একটা কথা বলেছি, আপনারা এখন যারা বসে আছেন আপনাদের এমন ডিগ্রি দায়িত্ব নাম থাকতে পারে। কিছুদিন আগে যে গ্রুপ ডি কর্মচারী যে চাকরিগুলিতে দিয়েছে, এখানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা তারা এক একজন কেউ মাস্টার ডিগ্রি করা, কেউ পিএইচডি করা, বিভিন্ন সাবজেক্ট নিয়ে তারা পাস করা। মন্ত্রী পরিষদের মধ্যে এমন শিক্ষক কেউ আছে কিনা আমরা জানি, কিন্তু এই রাজ্যের মানুষকে কিভাবে শোষণ করা যায়, কিভাবে শিক্ষকদেরকে তোলানিতে ঠেকানো যায়, সেটা তারা রাজ্যের মন্ত্রী শিক্ষা থেকে দেখছেন না। বিভিন্ন ভাবে বলছি, আমরা মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন, বলেন কেন এমনটা করছেন? আপনি যদি রাজ্যের মানুষকে ঠকিয়ে ফেলে ছিল, উনিকে বলেছেন বিজেপি সরকার, কেন্দ্রীয় বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, আবার অনেক কর্মচারী আমরা তাদেরকে ক্ষমতা এনেছি, কিন্তু তারা তো আশ্বাস কিছু আসবে এবং কর্মচারীকে শুধুই বঞ্চনা তালিকাতে রাখছেন। কেন এমনটা করছেন? আপনার কথাগুলি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, প্রত্যেকে শুনছেন, হ্যালো, আপনার কথা প্রত্যেকে শুনছেন। আরো বলে শুনুন, এই মন্ত্রিসভা এক একজন মানে আরো কয়েকজন মন্ত্রী আছেন, শুধু জাতি বাংলা ছাড়া কি করে একটা জাতির সাথে দাঙ্গা লাগানো যায়, এমন মুস্কালমূলক ভাষা কি করে বলেন, সেটাও আপনারা উত্থাপন করুন। কারণ ওরা রাজ্যসভায় রাজ্যের মন্ত্রী, তারা হাজারো মানুষের, লাখো মানুষের ভরসা, কেন এমন করছেন? এবং এই রাজ্যে এমন মন্ত্রী আছেন, আপনার বাইরে এখানে যারা বসে আছেন, তাদের কোয়ালিফিকেশন নিয়ে আমি কথা বলছি না। এটা সাধারণ যে কৃষক গরু চালায়, সেগুলো জানে গরু খাওয়ার পরে জাবর কাটে, গরু খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন রেস্ট করে তখন জাবর কাটে। ওই এই রাজ্যের মাননীয় মন্ত্রী যখন এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে গরু নিয়ে যারা সাধারণ মানুষ এই বাজার সেভাবে ব্যবসা করেন, পেটের খাতা নিবারণ করছে, এই রাজ্যের মন্ত্রী ওই রাস্তায় গরুগুলিকে আটকে বলছে গরুগুলি খাবার খায়। আমি মানে বলতে পারছি না আপনাকে ভাষায় যে গরু একবার খেলে তিনি দীর্ঘক্ষণ গরু খেতে পারে, উপর জাবর কাটে, সেটা আমি জানি। তো আপনি যে কেন এই কাজগুলি করেন, যারা এই কাজগুলির সাথে জড়িত আছেন, আপনারা এগুলি বলুন, এগুলি আপনি কি হচ্ছে, এগুলি ঘটাগুলি সাধারণ মানুষ বাসে বর্তমানে হিমশিম খাচ্ছে। কর্মচারীদের দিকে শুধু দেখতে হবে না, কর্মচারী বাইরেও সাধারণ মানুষ আছে, তাদের দিকে কে দেখবে? হ্যালো, আজ থেকে সেটা এফেক্ট দেওয়া হয়েছে, সেখানে ক্যালকুলেশন হবে। আরে 24 এপ্রিল থেকে এফেক্ট হবে। আমি প্রথমে TP24 কে অসংখ্য ধন্যবাদ। ঘটনাটা হচ্ছে স্যার, সমগ্র শিক্ষক বা সর্বশিক্ষা শিক্ষকের যে নিয়মিতকরণ, তা তো ঠিক আছে, পাশাপাশি আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারী, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা বিষয়টা কিন্তু ভীষণ ডকুমেন্টেড ছিল। সর্বশিক্ষা শিক্ষকদেরও নিয়মিতকরণটা ভীষণ ডকুমেন্টেড ছিল। শিক্ষকের বেতন মোটামুটি বেতন, ওনাদের সংসার চলার মতো বেতন, কিন্তু অনিয়মিত কর্মচারীর যে বেতন একদম নিম্নমানের বেতন, সেই বেতনে বর্তমানে দ্রব্যমূল্যের উপরে ভিত্তি করে সংসার চলে না। আমাদের রাজ্যের বিজেপি সরকার 18 সালে প্রতিষ্ঠিত হওয়ার আগে অনিয়মিত কর্মচারীর একটা 3 মাসের মধ্যে সরকার প্রতিষ্ঠিত হলে নিয়মিত করা হবে। আমাদের 7 বছর কমপ্লিট হয়ে গেল,
বিগত সরকারে আমাদের 10 বছর কমপ্লিট হলে অনিয়মিত করা হতো। ডিআরডব্লিউ কন্টিজেন্সি, পিটিডব্লিউ, টাইম ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার, ডিআরডব্লিউ বিশেষ করে তাদেরকে নিয়মিত করা একটা প্রথা ছিল। বর্তমান সরকার সেটা বন্ধ করে রেখেছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এই রাজ্যের মানুষ অনিয়মিত কর্মচারী, এই রাজ্যেরই মানুষ, এই রাজ্যেরই ভোটার। আমরা 18 সনে আমরা বিজেপি আমরাই ক্ষমতাতে, সবাই মিলে ক্ষমতাতে এনেছি এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য। আমরা বিজেপি সরকার বর্তমানে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন আমরা রাজ্যবাসী দেখতে পাচ্ছি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কমপ্লিট করার দিকে অনেক কিছু বাকি রয়েছে বা আগামী দিনে করবে। কিন্তু অনিয়মিত কর্মচারীর যে রেগুলাইজেশন সেটা কিন্তু একটা হিমঘরের মধ্যে রয়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনিয়মিত কর্মচারী আপনাদের মাধ্যমে সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ, আমরা এই রাজ্য সরকারকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট করি। আমরাও এই রাজ্যে মানুষের কল্যাণের জন্য কাজ করি, সমস্ত দপ্তরে আমরা কাজ করে থাকি, সরকারের যত উন্নয়নমূলক কাজ আমরা বাস্তবায়িত করে থাকি। আমাদের যাতে রেগুলাইজেশনের বিষয়টা আগামী দিনে যে 21 তারিখে যে আমাদের অনিয়মিত কর্মচারীদের জন্য যাতে একটা সুদিন আসে, সেই আশা আমরা রাখি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি, এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। আমরা বিগত সরকারের আমলে বঞ্চিত ছিলাম, বর্তমান সরকারের আমলে বঞ্চিত। এপ্রিল থেকে এফেক্টেড আমরা অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশন কর্মচারী ফেডারেশন জ্যাকসন গেট দ্বারা অনুমোদিত। আমরা সমগ্র শিক্ষা দপ্তরের অধীনস্থ যে স্কিম আছে সেখানে আমরা গত 20 বছর যাবৎ কর্মরত। আমরা রাজ্য মিশন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, আমাদের আইএস অফিস, বিআরসিসিএফসি তে কর্মরত। আমরা শিক্ষা দপ্তরের সমস্ত কাজগুলি নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন ধরে আমরা প্রত্যেক করছি। তো গত 2020-21 সালে রাজ্যের সমগ্র শিক্ষার যে শিক্ষক আছে তাদেরকে আরোপি দেওয়া হয়েছিল। সেই মোতাবেক আমরা দীর্ঘদিন ধরে সেই বিষয়গুলি নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি। আমাদের কর্মচারী ফেডারেশনের সমস্ত নেতৃত্ব এবং বিশেষ করে সমর রায় স্যার আমাদের এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের গত 10ই মার্চ 2025 ইংরেজিতে আমাদের রাজ্য সরকার আমাদের এই আরোপি 2000 অনুসারে বেতন এবং 3% ইনক্রিমেন্ট দিয়েছে। তার জন্য আমরা রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি রাজ্যের সমস্ত মন্ত্রী পরিষদ, সমস্ত নেতৃত্ব, বিধায়ক থেকে শুরু করে রাজ্য বিজেপি শাসক দলের সমস্ত নেতৃত্বদেরকে তাদের দয়াতে আমরা এই জিনিসটা পেয়েছি। আমরা আশা করছি ভারতের অন্যান্য রাজ্য সমর রায় কর্মচারীদের জন্য বিভিন্ন আলোচনা করছেন। আসলে উনি তো 7 বছর ধরেই আলোচনা করতে আছেন। বিভিন্ন সময় ছুটি হয়েছে কর্মচারীদের দেনা পাওয়া যে মানে তাদেরকে দিয়ে টাকাগুলো দেওয়া হয়েছিল, তাদের 7ম বেতন পে কমিশন তারা ডিক্লেয়ার দিয়েছিল 18 সনে দিয়েছে, তারা কোনোটাই করেনি। তো এখন যেটি করতেছে সব ভারতবাসী, এটি একটু আন্দোলন হয়েছিল তারা মানুষগুলি তাদের কাছে সঙ্গে থাকে, ওই পাওয়ার আশায় মানুষ সঙ্গে সঙ্গে থাকবে, মিটিংয়ে যাবে, মিশতে যাবে, এই চলছে। কিন্তু ভারতীয় আশা করা যায় না। এদিকে দেখেন প্রদ্যুৎ কিশোরদেব বর্মন মাননীয় কি করে তাদের রাজার মাথা, উনি কিন্তু একটা মানে চালাকি আরম্ভ করছে। চালাকিতে মানে 7 বছর ধরে বিভিন্ন রকমের উনি চালাকি করেছেন। এবং আরেকটা চালাকি করেছেন ওই তাদের রাজ্য ভাগের ব্যাপার, রাজ্য ভাগ এবং কিছুই খাইনি। তাদের এক এক সময় এক একটা পলিটিক্স করে এক একটা বলেন, এসব কথা বলে কি করেন ওনার যে উপযুক্তের মানুষকে এক কাটটা করে রাখার জন্য উনি চেষ্টা করছেন। যেই দেখছেন বিভিন্ন জায়গাটা ভেঙে গেছে, মানে ত্রিপুরা মতাব্দে পার্টি তা ভেঙে
মিয়াপাড়ি দলটাকে ওই লোকটিকে ভোট হয়ে আবার রাখার জন্য আরেকটা নাটক নিজে করতে আসছেন। ওই যে কি কয় আমাদের অত্যন্ত প্রসাদের তাদের একটা কি কয় হোটেল করবে, হোটেলের যে 300-400 জন লোক উপজাতি অংশের মানুষদেরকে চাকরি দিবে সেই নীতি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের রাখা হয়েছে। এতদিন উনি রয়েছে তাদের মানে জিনিস যাতে নষ্ট না হয়, তাদের অভিজ্ঞতাতে নষ্ট হয়। এখন শুনতেছি উনি 2,500 চাকরি দিলে সেই কথা দিয়ে আবার তাদের সমর্থন। আসলে কি সবচেয়ে বাসাবাদ দিকে প্রতি কিছুদিন তো টাকা দিয়ে বিজেপির সঙ্গে চলে একজোট হয়ে আছেন, আর এদিকে উপর দিয়ে বিভিন্ন সময় নাটক করেন, বিভিন্ন কিছু করেন। এইগুলি না করলে তাদের সঙ্গে লুট করে থাকবে না, যার জন্য নাটক করেন। আমার সব নাটক করা আর সামনে দিন চলবে না, নাটক করা বন্ধ হয়ে যাবে, কারণ মানুষ আর বিশ্বাস করবে না। রাজার মতার দল বেরিয়ে আসছে, বিজেপি দল বেরিয়ে আসছে, বিজেপি দল যতদিন অব্দি এই যে কর্মচারীদেরকে না পাওয়া মিশিয়ে না থাকে তাদের কিন্তু সামনের দিনে খুব মানে করুণ অবস্থা হবে। আমরা আশা করছি ভারতের অন্যান্য রাজ্যের ন্যায় অন্যান্য রাজ্যে যেরকম ভাবে সমগ্র শিক্ষাতে শিক্ষক এবং মিনিস্ট্রিয়াল বা শিক্ষকদের রেগুলার করা হয়েছে, সেটা আগামী দিনে আমাদের রাজ্য সরকার আমাদেরকে রেগুলারের মধ্য দিয়ে আমাদেরকে আমাদের পরিবার বর্গকে বাঁচাবেন। এবং আমরা কথা দিচ্ছি রাজ্যের শিক্ষা দপ্তর, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং শিক্ষাকে ত্রিপুরাতে মডেল স্টেট হিসাবে ঘোষণা করার জন্য, তাই সেই হিসাবে আমরা দিনরাত্র পরিশ্রম করে সবগুলি কাজ আমরা সফল করে দেব এবং আমাদের এই দাবিটা আগামী দিনে পূরণ হবে। এবং যে বিষয়টা আমাদেরকে দেওয়া হয়েছে আরোপি প্রাথমিক দাব, তার জন্য আবারও আমি রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অসংখ্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কর্মচারী ফেডারেশনের মহাসচিব সমর রায় স্যার আছেন এবং আমাদের অন্যান্য কর্মচারী ফেডারেশনের নেতৃত্বরা আছেন। ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামটা করার জন্য। সর্বশিক্ষায় হতাশা, আরে হতাশা কি, ওরা তো জুমলা করে করে যাচ্ছে। সর্বশিক্ষার বেলায় কেন আর্থিক সংকট ওনারা দেখাচ্ছেন? কারণ ত্রিপুরাতে ওইদিকে মেলা, ওইদিকে মেলা, ওইদিকে বড় বড় খেলা, ওইগুলাতে কি টাকা খরচ হয় না? বড় বড় ফ্ল্যাট, ফেস্টুন, এগুলা থেকে জনগণের টাকা নিয়ে খরচ করে ওইদিকে খরচ হয় না? আর সর্বশিক্ষাকে টাকা দিতে ওনারা আর্থিক সংকট দেখাচ্ছেন কেন? নির্বাচন আসছে আবার, তাই বিভিন্ন ভাবে প্রলোভিত করা হচ্ছে, আর হবে না। আজকে কতদিন গেল, 8 বছর রানিং, ওনারা আমাদেরকে একটা পয়সা দিলেন না। স্কুলে গেলে সরকারি কর্মচারী যারা আছে টিচার, অন্যদের থেকে আমরা অনেক বেশি কাজ করি। জনগণ বলতে পারবে, এলাকাবাসী বলতে পারবে, কিন্তু সরকার বাহাদুর কি জানেন না আমাদের পরিশ্রমের কথা? ওনারা কেন আমাদেরকে এত বঞ্চিত করছেন? ওনাদের বঞ্চনা না করার কারণটা কি? তাহলে প্রতিশ্রুতি যেন, এত প্রতিশ্রুতি যেন। অনশন করলাম আমরা, অনশন মঞ্চে সবাই মিলে তারা প্রতিশ্রুতি দিল। ভীষণ ডকুমেন্টে বড় বড় ওরফে লেখা নিয়মিতকরণ করবে, কিন্তু সেই নিয়মিতকরণ কোথায় গেল আজকে? কোথায় গেল? এগুলোতে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। শুনছি অন্যরাকে আবার 3% দিয়ে দেওয়া হবে, কিন্তু আমরা কেন বঞ্চিত? আমরা একটা পয়সাও তাদের কাছে কি পেতে পারি না? আমরা কি কাজ করি না? আমরা কি রাজ্যের লোক না? আমাদের সাথে কেন এত নির্দেশ? শুধু মারলেই নির্যাতন করা হয় না, সর্বশিক্ষার শিক্ষক শিক্ষিকাদের নির্যাতন করা হচ্ছে। আর কি বলবো বলুন? ত্রিপুরার মানুষ দেখছে, বুদ্ধিজীবী মানুষ দেখছে, শিক্ষিত সমাজ বলছে ওটা ঠিক হচ্ছে না, আপনাদের সাথে ওটা ঠিক হচ্ছে না, কিন্তু কেউ প্রতিবাদের ভাষা পাচ্ছে না। কি করবো বলুন? ওনারা যারা বলছেন সাংবাদিক সম্মেলন করে, ওনাদেরকে ধন্যবাদ। ওনারা যদি কাজ করে দিতে পারেন তাহলে তো ওনাদেরকে ধন্যবাদ পাওয়ার যোগ্যই, কিন্তু ওনারাই কতটুকু কি করতে পারবেন জানি না। আমাদের সাথে এত জুমলা, আমরা এটা আশা করিনি। ত্রিপুরা সরকারের কাছে কখনো এটা আশা করি। সরকার এসএলসি আবার সুপ্রিম কোর্টে যাওয়ার মানে হলো
মানে হলো দরকার ছিল না তো। রতন বাবু বড় বড় গলাতে বললেন প্রমিস প্রমিস। হ্যাঁ, আমরাও ওনার সাথে গলা দিয়ে প্রমিস বললাম, বেশি যেতে হবে না, রেগুলার করে দেবেন। কোথায় আজকে রতন বাবু? কোথায় গেলেন? কোথায় সুশান্ত চৌধুরী বসাই গেলেন? ওনারা তো বড় বড় কথা বলেছিলেন। আজকে আমাদেরকে এত বিপদের মুক্তি পেলে ওনারা চুপচাপ সরে গেলেন কেন? আর কি বলবো বলুন, মানে ভাষা হারিয়ে ফেলেছি। আর ভালো লাগে না। আর তো 2-1 বছরের মধ্যে চলে যাব বাড়িতে, ছেলে ছেলে নিয়ে আগামীতে কি খাবো এটাও জানি না। কিন্তু ওনাদের বিবেকহীন, ওনারা বিবেক নেই। ওনারা যদি একবার চিন্তা করতেন, স্কুলগুলিতে যদি লক্ষ্য করতেন, সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা কি হারে পরিশ্রম করছেন। স্কুলে 400-500 ছাত্র, টিচার 4 জন 3 জন, ওরা কি করবে? ওরা অক্লান্ত পরিশ্রম করছে। কারণ শিশুদেরকে কেন আমরা বঞ্চিত করবো? তাই আমরাও করে যাচ্ছি। আর কি বলবো বলুন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রাম করার। হয়তো এই বিষয়গুলো যারা উত্থাপন করেছেন তারা তাদের বিষয় নিয়ে সরকারের কাছে যাবেন, সরকার তাদের দাবি পূরণ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। নমস্কার, কি বলছেন? নমস্কার, বলছি। দেখুন, আসলে আমি অনেকদিনই বলেছি এই সরকার জনগণের জন্য যদি আন্তরিকতা থাকতো তাইলে অনেক কাজ করতে পারত। কারণ কেন্দ্রে রাজ্যে একই দলের সরকার। গত পূর্বতন সরকার দেখবেন, এটা আমার গল্প না, এটা অফিস আদালতে রেকর্ড আছে, তারা কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকের জন্য কি কাজ করেছে। আর বিশেষ করে সমাজটা কিন্তু শব্দটাকে কর্মচারীর হাতে যদি পয়সা না থাকে তাইলে দোকানপাট পর্যন্ত ঠিক মতো চলে না। আপনার ব্যয় কমিশন, ওরা বলেছিল ব্যয় কমিশন, মনে হয় আমরা এত বোকা, সপ্তম ব্যয় কমিশন দিবেন, আজ পর্যন্ত গঠন হয়। এখন কেন্দ্রীয় সরকার 8ম ব্যয় কমিশনে নিজে করছে, জানি না ওরা কি করবেন। ত্রিপুরা রাজ্যে আমি অনেকদিন বলেছি, নৃপেন চক্রবর্তী লাস্ট ব্যয় কমিশন গঠন করেছিলেন, যেটা সুধীর মজুমদার শেষে দিয়েছেন। কারণ তৎকালীন সময়ে ব্যয় কমিশনের রিপোর্ট তারা সরকারের কাছে জমা দিতে পারেনি। এই যে একটা দুরবস্থা, সবচেয়ে বেশি আক্রান্ত হলো ডিআরডব্লিউ, যারা অনিয়মিত কর্মচারী আছেন বিভিন্ন দপ্তরে, তাদের ভবিষ্যৎ অন্ধকার, একেবারে অন্ধকার। যদিও এখনো যদি নিয়মিত করে, তারা যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন পেনশন পাবেন না। কিন্তু সবচেয়ে লজ্জার ব্যাপার এবং ভারী বলবান, কারণ এরা কিন্তু এদের পেনশন পাওয়ার ব্যবস্থাটা ঠিক করে রেখেছে। পেনশন, চিকিৎসা ভাতা থেকে শুরু করে অনেক কিছু। সমর রায় বড় বড় কথা বলছে। এনার আদি জীবন আমি দেখেছি, উনি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। এখন উনি একটা সুযোগ পেয়েছেন, এটা হলো টিআরটিসির ভাইস চেয়ারম্যান। এই আনন্দে উনি নাচছেন এবং নাচা ছাড়া ওনার গতিও নেই, কারণ ওনার নাইলে এই পথটাও চলতে হবে। কাজেই যে যা থাকছে কথা বলছি, এটাই আমার বক্তব্য। নমস্কার। অথচ সেদিক থেকে সরকারের কাছে বিষয়গুলো থাকবে। রাজ্যে শিক্ষক কর্মচারীরা প্রত্যাশায় আছেন। আগামী 21 মাস শুরু হচ্ছে বাজেট অধিবেশন, আর এই বাজেট অধিবেশন থেকে তাকিয়ে রয়েছে শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত, অনিয়মিত থেকে শুরু করে প্রত্যেকে। কি দিতে চলেছে ডাক্তার মানিক সাহা সরকার, কি দিতে চলেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সেটা অবশ্যই আপনাদের কাছে আমরাই তুলে ধরব। সেদিক থেকে অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী, শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত সকলেই। আজ এ পর্যন্ত। নমস্কার, শুভরাত্রি।